আপনারা কি জানেন একসময় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11% মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র একজন মানুষের আদেশে। এমন একজন মানুষের কথা কল্পনা করুন যার ঘোড়ার খুরের শব্দে থর থর করে কেঁপে উঠত অর্ধেক পৃথিবী, যার এক ইশারায় ধুলোয় মিশে যেত প্রাচীন সব সভ্যতা, অথচ যার সমাধি আজ 800 বছর পরেও এক দুর্ভেদ্য রহস্য। একজন মানুষ যিনি জন্মেছিলেন তুষার ঢাকা মঙ্গোলিয়ার তৃণভূমিতে, কিন্তু রাজত্ব করেছিলেন প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপের দরজা পর্যন্ত। কেউ তাকে বলে দানব, আবার কেউ বলে তিনি ঈশ্বরের দূত। তিনি আর কেউ নন, তিনি হলেন তেমুজিন, যাকে বিশ্ব চেনে চেঙ্গিস খান নামে। আজ আমরা এই এপিসোডে জানব কে ছিলেন সেই মানুষ যিনি পৃথিবীকে আগুনে জ্বালিয়ে দিয়ে বলেছিলেন, আমি ঈশ্বরের পাঠানো এক শাস্তি। যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি আছি মোহাম্মদ সাইফ রেজা আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক। মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি, চারিদিকে বরফ, হাওয়া আর হিংস্র বাস্তবতা। সেই কঠিন পৃথিবীতে আধুনিক মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার সীমান্তবর্তী ওনন নদীর তীরে 1162 সালে জন্ম নেয় ছোট্ট ফুটফুটে এক শিশু। নাম রাখা হয় তেমুজিন, অর্থাৎ লোহার মতো কঠিন। লোককথায় আছে, যখন এই শিশু জন্ম নেয় তখন তার হাতের মুঠোয় ছিল এক জমাট বাঁধা রক্তের দলা, যা মঙ্গল সংস্কৃতিতে এক মহান যোদ্ধা হওয়ার সংকেত বলে ধরা হয়। তার পিতা ইয়েসুগেই ছিলেন বর্জিগিন গোত্রের একজন প্রভাবশালী নেতা, আর মা হোয়েলুন ছিলেন একজন বন্দিনী নারী, যাকে ইয়েসুগাই তার স্বামী চিরিদুর কাছ থেকে অপহরণ করে এনে বিয়ে করেছিলেন। কিন্তু কে জানতো এই শিশুই হবে একদিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সম্রাট। তেমুজিনের বয়স যখন মাত্র 9 বছর, তখন তার জীবন এক চরম বিপর্যয়ের মুখে পড়ে। তার বাবা ইয়েসুগেই তাকে অঙ্গিরত গোত্রের বর্তের সাথে বিয়ে ঠিক করে ফেরার পথে তাতারদের দ্বারা বিষ প্রয়োগে মারা যান। বাবার মৃত্যুর পর তাদের গোত্র তাইচিউদ মনে করে এক বিধবা ও তার ছোট্ট সন্তানদের ভরণ পোষণ করা তাদের জন্য বোঝা। এই ভেবে তারা তেমুজিনের পরিবারকে স্টেপ অঞ্চলে একা ফেলে চলে যায়। এই ত্যাগ ছিল তাদের জন্য মৃত্যুর সমান। মা হোয়েলুন 5 সন্তানকে নিয়ে একা হয়ে পড়লেন। তাদের খাবার বলতে ছিল ওনন নদীর মাছ, বনের ফল আর কখনো কখনো ইঁদুর। এভাবেই তেমুজিন শিখেছিল বেঁচে থাকার মানে লড়াই, আর করুণা মানেই মৃত্যু। একদিন সে নিজের ভাই বেক্তেরকে হত্যা করে, কারণ সে খাবারের ভাগ নিয়ে অধিকার ফলাতো। আমরা প্রত্যেকেই জানি, যে শিশু শৈশবে রক্ত দেখে সে বড় হয়ে রক্তের ভয় পায় না। শৈশবের এই কঠিন দিনগুলোতে তেমুজিন শুধুমাত্র ক্ষুধার সাথেই লড়াই করেননি, তিনি তার বাবার প্রাক্তন অনুসারীদের হাতে বন্দীও হয়েছিলেন। তেমুজিনকে বন্দি করে তাইচিউদ গোত্র তার গলায় কাঙ্গু পরি দিয়ে দাস হিসেবে রেখেছিল। দিন রাত পাহারা দিত সৈন্যরা। কিন্তু একদিন এক দয়ালু পরিবার তার প্রতি করুণা দেখায়, আর তাদের সাহায্যে তেমুজিন পালিয়ে যায়। এই ঘটনা থেকে তিনি শিখেছিলেন যে রক্তের সম্পর্কের চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং দয়া অনেক বেশি মূল্যবান। সেই দিন থেকে তেমুজিন বুঝেছিল, স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। তেমুজিন যখন যুবক হয়ে উঠলেন, তখন তার প্রথম লক্ষ্য ছিল শৈশবে হারানো সম্মান ফিরে পাওয়া। তার শৈশবের বাগদত্তা ছিল বর্তে। সে ছিল তার জীবনের প্রথম ভালোবাসা। তিনি তার বাগদত্তা বর্তেকে খুঁজে বের করেন এবং বিয়ে করেন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হওয়ার আগেই মেরকিট গোত্র তাদের উপর আক্রমণ করে এবং বর্তেকে অপহরণ করে নিয়ে যায়, যা ছিল মূলত তেমুজিনের মা হোয়েলুনের অপহরণের প্রতিশোধ। তেমুজিন তখন তরুণ, কিন্তু তার চোখে আগুন। বর্তেকে উদ্ধার করতে তেমুজিন তার বাবার পুরনো বন্ধু তোহরুল খান এবং ছোটবেলার বন্ধু জামুকার সাহায্য নিয়ে মেরকিটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই সম্মিলিত অভিযানে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে মেরকিটরা পরাজিত হয় এবং বর্তেকে উদ্ধার করতে সফল হয় তেমুজিন। এই যুদ্ধ ছিল শুধু প্রেমের নয়, এটি ছিল তেমুজিনের প্রথম সামরিক অভিযান, যেখান থেকে জন্ম নেয় এক বিশ্বজয়ী সেনাপতি। জামুকা ছিল তেমুজিনের শৈশবের বন্ধু। দুজনের স্বপ্ন ছিল এক, মঙ্গল গোত্রগুলোকে
একত্রিত করা, কিন্তু ক্ষমতার লোভে বন্ধুত্বের জায়গায় এলো প্রতিদ্বন্দ্বিতা। দুই বন্ধু মুখোমুখি হলো যুদ্ধক্ষেত্রে। বর্তের উদ্ধার তেমুজিনের শক্তি বৃদ্ধি করলেও তার সবচেয়ে প্রিয় বন্ধু জামুকার সাথে তার আদর্শের দূরত্ব তৈরি করে। জামুকা মনে করত মঙ্গল সমাজের নেতা শুধুমাত্র উঁচু বংশের লোকেরাই হতে পারবে। অন্যদিকে তেমুজিন তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছিলেন মেধা ও আনুগত্যই হওয়া উচিত যোগ্যতার একমাত্র মাপকাঠি। আর এই বিষয়টা গিয়ে পৌঁছায় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে। 1187 সালের দিকে দালান বালজুতের যুদ্ধে জামুকা তেমুজিনকে পরাজিত করেন এবং কথায় আছে যে তিনি তেমুজিনের জেনারেলদের জীবন্ত পুড়ি মেরেছিলেন। তেমুজিন পালিয়ে গিয়ে কয়েক বছর আত্মগোপনে থাকেন, সম্ভবত জিন রাজবংশের অধীনে। কিন্তু যখন তিনি পুনরায় ফিরে আসেন তখন আরও শক্তিশালী কৌশলী হিসেবে নিজেকে গড়ে তোলেন। 1204 সালের মধ্যে তিনি তাতার, কেরেইত এবং অবশেষে জামুকার নাইমান মিত্রদের পরাজিত করেন। পরাজিত হয় জামুকা। বন্দি অবস্থায় জামুকা বলেন, আমাকে রাজকীয় মৃত্যু দাও, যেন আমার রক্ত মাটিতে না পড়ে। তেমুজিন তার কথা রাখলেন, নিজের বন্ধুকে দিলেন শেষ সম্মান। আর এই সময়ে ইতি হলো বন্ধুত্বের, কিন্তু জন্ম নিল এক কিংবদন্তি। সালটা ছিল 1206। মঙ্গল স্টেপ অঞ্চলের সমস্ত গোত্রপতিরা এক বিশাল সম্মেলনে মিলিত হয়ে তেমুজিনকে দিল এক নতুন উপাধি, চেঙ্গিস খান, যার অর্থ হলো বিশ্ব সম্রাট বা সমুদ্রের মতো বিশাল নেতা। এদিন থেকে শুরু হলো মঙ্গল সাম্রাজ্যের যাত্রা। তৃণভূমির এক সাধারণ ছেলে এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নাম। এরপর তরুণ চেঙ্গিস খান হয়ে উঠলেন একজন প্রতিশোধপরায়ণ মানুষ। যারা তার বাবা ইয়েসুগেইকে বিষ দিয়েছিল, সেই তাতারদের বিরুদ্ধে শুরু হলো প্রতিশোধের আগুন। পুরুষদের হত্যা করা হলো, নারীদের করা হলো বন্দী। একটি গোত্র প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। আর এভাবেই তেমুজিন তার বাবার মৃত্যু প্রতিশোধ নিল, কিন্তু হারিয়ে ফেলল নিজের মানবতা। চেঙ্গিস খানের সামরিক সাফল্য শুধুমাত্র বীরত্বের উপর নির্ভর ছিল না, এটা ছিল শৃঙ্খলাবদ্ধ প্রশাসনিক কাঠামোর ফল। তিনি মঙ্গলদের প্রথাগত বিশৃঙ্খল আক্রমণ পদ্ধতিকে বদলে দিয়ে একটি আধুনিক সামরিক ব্যবস্থা চালু করেন। তিনি তার বাহিনীকে দশমিক পদ্ধতিতে ভাগ করেন, যেখানে 5টি সামরিক ইউনিট ছিল। প্রথম ইউনিটের নাম দেওয়া হয় আরবান, যেখানে সৈন্য সংখ্যা মাত্র 10 জন, এবং কমান্ডারের উপাধি দেওয়া হয় আরবান 101। দ্বিতীয় ইউনিটের নাম জুথ, যার সেনা সংখ্যা 100 এবং কমান্ডারের উপাধি ছিল জুথ 101। তৃতীয় ইউনিটের নাম ছিল মিঙ্গান, যার সেনা সংখ্যা ছিল 1000 এবং কমান্ডারের উপাধি ছিল মিঙ্গান 101। চতুর্থ ইউনিটের নাম ছিল তুমেন, যার সেনা সংখ্যা ছিল 10,000 এবং কমান্ডারের উপাধি ছিল তুমেন 101। পঞ্চম ইউনিটের নাম ছিল ওর্দু, যার সেনা সংখ্যা 20,000 থেকে 50,000 পর্যন্ত এবং কমান্ডারের উপাধি ছিল খান বা জেনারেল। এই পদ্ধতির প্রধান কারণ ছিল বিভিন্ন গোত্রের মানুষকে মিশিয়ে দেওয়া, যাতে তাদের গোত্রীয় আনুগত্যের চেয়ে কমান্ডারের প্রতি আনুগত্য বেশি থাকে। পদোন্নতি দেওয়া হতো কেবল বীরত্ব ও মেধার ভিত্তিতে, যা ছিল সেই যুগের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। মঙ্গলরা তাদের বাহিনীকে প্রশিক্ষিত রাখার জন্য প্রতি বছর শীতকালে নেরগে নামক একটি বিশাল শিকার উৎসবের আয়োজন করত। কয়েক হাজার সেনা কয়েকশো কিলোমিটার জুড়ে একটি বিশাল বৃত্ত তৈরি করত এবং ধীরে ধীরে সেই বৃত্ত ছোট করে সমস্ত পশুকে কেন্দ্রে নিয়ে আসত। কোনো সৈনিকের কারণে যদি কোনো পশু এই বৃত্তের ফাঁক দিয়ে পালিয়ে যেত, তবে সেই সৈন্যকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। চেঙ্গিস খানের জীবনে সবচেয়ে ধ্বংসাত্মক এবং নিষ্ঠুর অভিযান ছিল মধ্য এশিয়ার খোয়ারিজমের সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। এক চরম কূটনৈতিক ভুলের ফলে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। পারস্যের খোয়ারিজম সাম্রাজ্যের সঙ্গে ছিল চেঙ্গিস খানের বাণিজ্যিক সম্পর্ক। 1218 সালে চেঙ্গিস খান খোয়ারিজমীয় সুলতান মুহাম্মদ দ্বিতীয়র কাছে 450 জন বণিকের একটি বিশাল কাফেলা পাঠান বাণিজ্যিক সম্পর্ক তৈরির জন্য। কিন্তু ওত্রার শহরের গভর্নর ইনালচুক তাদেরকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে হত্যা করেন এবং সমস্ত মালামাল লুট করেন। ক্ষুব্ধ চেঙ্গিস খান সুলতানের কাছে এই ঘটনার বিচার চেয়ে দূত পাঠান, কিন্তু সুলতান তার দূতদের অপমান করেন এবং প্রধান দূতের মাথা কেটে ফেরত পাঠিয়ে দেন। মঙ্গলদের কাছে দূতরা ছিল পবিত্র এবং তাদের গায়ে হাত দেওয়া ছিল যুদ্ধের সমতুল্য। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান,
চেঙ্গিস খান প্রায় 2 লাখ সৈন্য নিয়ে খোয়ারিজম আক্রমণ করেন। ওত্রার শহর পতনের পর গভর্নর ইনালচুককে ধরা হয় এবং কথিত আছে যে তার লোভের শাস্তি হিসেবে তার চোখ ও কানে গলানোর রূপও ঢেলে দেওয়া হয়েছিল। খোয়ারিজমীয় সুলতান পালিয়ে গেলে চেঙ্গিস খান তার 2 বিশ্বস্ত সেনাপতি সুবুতাই ও জেবেকে সুলতানকে ধরার নির্দেশ দেন। এই 2 সেনাপতি 20,000 সৈন্য নিয়ে কাস্পিয়ান সাগরের চারপাশে এক 8,000 কিলোমিটার দীর্ঘ অভিযান পরিচালনা করে, যা গ্রেট রেড নামে পরিচিত। 1220 সালের ফেব্রুয়ারিতে চেঙ্গিস খান এমন এক রণকৌশল অবলম্বন করেন যা সামরিক ইতিহাসে অবিশ্বাস্য। তিনি 3000 মাইল দীর্ঘ কিজিলকুম মরুভূমি পাড়ি দিয়ে সরাসরি বুখারা শহরের সামনে হাজির হন। শহরটি দখল করেন এবং সেখানকার দক্ষ কারিগরদের দাস হিসেবে নেওয়ার পর তিনি বুখারার জামে মসজিদে দাঁড়িয়ে এক বিখ্যাত ভাষণ দেন। ঐতিহাসিক জুভাইনির বর্ণনা মতে তিনি বলেছিলেন, হে লোক, জেনে রাখো তোমরা বড় বড় পাপ করেছ। আমি তোমাদের সেই পাপের শাস্তি হিসেবে প্রেরিত ঈশ্বরের গজব। যদি তোমরা পাপ না করো তবে ঈশ্বর আমার মতো কাউকে তোমাদের ধ্বংস করতে পাঠাতেন না। এরপর আক্রমণ করেন সমরকন্দ। 1221 সালে আক্রমণ করেন মার্ভ, যেখানে প্রায় পুরো জনসংখ্যাকে তিনি হত্যা করেন। এভাবেই একে একে ধ্বংস করা হয় উত্রার, বুখারা, সমরকন্দ, মার্ভ, নিসাপুর সমস্ত শহরগুলোকে। সালটা ছিল 1223। মঙ্গল সৈন্যরা এখন রাশিয়ার পথে। কিয়েভ, পোল্যান্ড, হাঙ্গেরি, একে একে ভেঙে পড়ছে সব শহর। ইউরোপ কাঁপছে এক নাম শুনে, চেঙ্গিস খান। গ্রেট রেডের সেনাপতিরা জর্জিয়ার সেনাবাহিনীকে পরাজিত করেন এবং 1223 সালে কালকা নদীর যুদ্ধে রুশ রাজপুত্রদের এক সম্মিলিত বাহিনীকে ধুলোয় মিশিয়ে দেন। এটি ছিল ইউরোপে মঙ্গলদের শক্তির প্রথম প্রকাশ। চেঙ্গিস খান কেবল ধ্বংস করেননি, তিনি এক বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একগুচ্ছ আইন ও প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেছিলেন। তিনি ইয়াস্সা নামক এক গোপন আইন জারি করেন, যা সমগ্র মঙ্গল সাম্রাজ্যে কঠোরভাবে পালন করা হতো। যেখানে লেখা ছিল শৃঙ্খলা, কর, নারী সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতা। ইয়াস্সার একটি মূল ভিত্তি ছিল ধর্মীয় সহনশীলতার। তবে একটা কথা বলে রাখা ভালো, অনেক মানুষ মনে করেন যে চেঙ্গিস খান একজন মুসলিম ছিলেন, তবে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। চেঙ্গিস খান নিজে একজন সামানিস্ট হলেও তিনি বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং তাওবাদীদের অবাধে ধর্ম পালনের সুযোগ দিতেন এবং ধর্মীয় গুরুদের ট্যাক্স থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ধর্মীয় বিবাদ সাম্রাজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করে। তিনি সকল ধর্মকে সম্মান করতেন, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই। যে মানুষ একদিন ধ্বংসের দেবতা ছিল, সেই মানুষই গড়ে তুলেছিল সভ্যতার নিয়ম। তিনি যে আইন ব্যবস্থা চালু করেন তার মধ্যে কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন চুরি অপরাধের ক্ষেত্রে ঘোড়া বা গবাদি পশু চুরি করলে তার শাস্তি হিসেবে দেওয়া হতো মৃত্যুদণ্ড বা 9 গুণ ক্ষতিপূরণ। এই আইনের নারীদের অধিকার ছিল সবচেয়ে উপরে। এখানে নারীদের অপহরণ বা বিক্রি ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়াও ক্ষুধার্ত পথচারীকে খাবার না দেওয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হতো। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ঝড় বৃষ্টির জলে কাপড় ধোয়া বা স্নান করা ছিল একেবারে নিষিদ্ধ। বাণিজ্যের ক্ষেত্রে পর পর 3 বার দেউলিয়া হলে তৃতীয়বারের পর মৃত্যুদণ্ড দেওয়া হতো। সামনে থাকা সৈনিকের পড়ে যাওয়া অস্ত্র তুলে না দিলে সেক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়া হতো। ভাবতে পারছেন আইনগুলোর ব্যাপারে? তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তিনি ইয়াম নামক এক দ্রুতগামী ডাক ব্যবস্থা চালু করেন। প্রতি 20-30 মাইল অন্তর ঘোড়াশাল থাকত, যেখানে বার্তাবাহকরা ঘোড়া পরিবর্তন করে দ্রুত খবর পৌঁছাতে পারত। এই ব্যবস্থার ফলে রেশম পথ বা সিল্ক রোড এতটাই নিরাপদ হয়েছিল যে বলা হতো একজন কুমারী মেয়ে মাথায় সোনার থালা নিয়ে কোনো বিপদ ছাড়াই সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারত। চেঙ্গিস খানের ব্যক্তিগত জীবন ছিল বেশ বৈচিত্র্যময়। তার প্রধান স্ত্রী বর্তের গর্ভে জন্ম নেয় 4 পুত্র: জোচি, চাগাতাই, ওগেদাই এবং তলুই। এই 4 জনই ছিলেন সাম্রাজ্যের মূল স্তম্ভ। তবে বড় ছেলে জোচির জন্ম নিয়ে এক বিতর্ক ছিল, কারণ বর্তে অপহরণ হওয়ার 9 মাস পরে জোচির জন্ম হয়। চেঙ্গিস খান জোচিকে নিজের ছেলে হিসেবেই মেনে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় পুত্র চাগাতাই তাকে বারবার মেরকিট জারজ বলে অপমান করতেন।
এই সমস্যা এড়াতে চেঙ্গিস খান তার তৃতীয় পুত্র ওগেদাইকে পরবর্তী খাগান বা সম্রাট বলে মনোনীত করেন, কারণ ওগেদাই ছিলেন ধীর স্থির এবং কৌশলী। 1227 সালের আগস্ট মাসে পশ্চিম এশিয়াদের বিদ্রোহ দমন করার সময় চেঙ্গিস খান মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে রয়ে গেছে বিভিন্ন রহস্য। কেউ বলেন ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন, কেউ বলেন প্লেগে আক্রান্ত হয়েছিলেন, আবার অনেকেই বলেন যুদ্ধক্ষেত্রে তীরের আঘাতে তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে কোনো চিহ্ন ছাড়াই সমাধিস্থ করা হয়। কথায় আছে যে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া 2000 মানুষকে সৈন্যরা হত্যা করে এবং পরে সেই সৈন্যদেরও অন্য একদল সৈন্য হত্যা করে, যাতে সমাধির অবস্থান কেউ কোনো দিন জানতে না পারে। তার সমাধির ওপর দিয়ে 1000 ঘোড়া চালিয়ে মাটিকে সমতল করে দেওয়া হয়েছিল এবং ওপরে বৃক্ষরোপণ করা হয়েছিল। আজ পর্যন্ত হাজারো চেষ্টা সত্ত্বেও তার সমাধি খুঁজে পাওয়া যায়নি। মঙ্গোলিয়া খেতি পর্বতমালার এক বিশাল অঞ্চলকে ইখ হরিক বা মহানিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেখানে প্রবেশের শাস্তি ছিল মৃত্যু। একজন মানুষ যিনি জীবিত অবস্থায় সব জয় করেছিলেন, তিনি মৃত্যুর পরও জয় করলেন অমরত্ব। চেঙ্গিস খানের প্রভাব কেবল যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বিশ্বের প্রতি 200 জন পুরুষের মধ্যে একজনের শরীরে চেঙ্গিস খানের ডিএনএ রয়েছে। হতে পারে আপনার মধ্যেও আছে। প্রায় 1,60,00,000 মানুষ আজ তার উত্তরসূরি। তিনি এমন এক যুগের সূচনা করেছিলেন যেখানে পূর্ব ও পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথমবার সরাসরি সংযোগ ঘটে। তার হাত ধরে ইউরোপীয়রা কম্পাস, কাগজ, মুদ্রণ যন্ত্র এবং বারুদের ব্যবহারের সাথে পরিচিত হয়। যদিও তিনি প্রায় 4 কোটি মানুষের মৃত্যুর কারণ ছিলেন, তবুও তার গড়ে তোলা প্যাক্স মঙ্গোলিকা আধুনিক বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের আদি ভিত্তি হিসেবে বিবেচিত হয়। আজও চেঙ্গিস খান মঙ্গোলীয়দের কাছে তাদের জাতির জনক এবং বীরের প্রতীক। তিনি শিখিয়ে গেছেন কিভাবে শূন্য থেকে উঠে এসে অসীম ধৈর্য, কঠোর মেধা এবং দুর্ভেদ্য শৃঙ্খলার মাধ্যমে বিশ্বকে নিজের হাতের মুঠোয় আনতে হয়। চেঙ্গিস খান কেবল একটি নাম নয়, তিনি ছিলেন এক কালজয়ী শক্তি, যিনি ইতিহাসের মোড় চিরতরে ঘুরিয়ে দিয়েছিলেন। চেঙ্গিস খানের জীবনের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে ভাগ্য হয়তো জন্ম নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মেধা ও ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করতে পারে ইতিহাসকে। চেঙ্গিস খান ছিলেন সেই ইতিহাসের এক অপরাজিত কারিগর। তার বংশধররা রাজত্ব করেছে চীনের ইউয়ান সাম্রাজ্যে, পারস্যের ইলখানিদ যা বর্তমানে ইরান, রাশিয়ার গোল্ডেন হর্ডে, এমনকি ভারতের মাটিতেও। ইতিহাস তাকে কখনো দানব বলে, আবার কখনো বলে প্রতিভা, কিন্তু সত্য একটাই, চেঙ্গিস খান ইতিহাসের ধারা বদলে দিয়েছিলেন। তেমুজিন জন্মেছিল ধুলোর মধ্যে, কিন্তু রেখে গেছিল আগুনের দাগ। তিনি যেমন ধ্বংসের প্রতীক, তেমনই আবার এক ঐক্যের স্থপতি। তিনি চেঙ্গিস খান। দিস ওয়াজ দ্য স্টোরি অফ চেঙ্গিস খান, দ্য ম্যান হু রিডিফাইন্ড পাওয়ার। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদনটি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও অজানা ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান সেটিও জানাতে পারেন। আজ তাহলে আসি, দেখা হবে ইতিহাসের অন্য কোনো পাতায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।